সালের বীর মুক্তিযোদ্ধা 1971 সালে যিনি রণাঙ্গনে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এখন রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন 20 দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির সংগ্রামী চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীক আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মঞ্চে অত্যন্ত খ্যাতনামা মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ। আমি প্রথমেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই স্বাধীনতা যুদ্ধের ঘোষক আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শ্রদ্ধা জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় জাতীয় নেতৃবৃন্দকে, যারা যুগ যুগ ধরে এই বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ড নির্মাণ করবার জন্য ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন, নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আপনাদের, যারা জীবিত আছেন, বীর মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। সব শেষে শ্রদ্ধা জানাতে চাই সেই মহান মুক্তিযোদ্ধাকে, যিনি 1971 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যখন রণাঙ্গনে চলে যান, তখন তিনি একাকী। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যখন রণাঙ্গনে চলে যান, তখন তিনি একাকী। সেই যুদ্ধ, সেই নির্যাতন, সেই নিপীড়নকে মোকাবেলা করে তিনি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা হয়েছেন। এটা অনেকেই আমরা ভাবি না। এটা একটা, আমি গতকাল একটা আপনার ভিডিও দেখলাম। এই ভিডিওতে দুজন মুক্তিযোদ্ধার ইন্টারভিউ নিয়েছে মুশফিক ফজল আনসারী, এবং সেই দুজন মুক্তিযোদ্ধার একজন হচ্ছেন 8ম বেঙ্গল রেজিমেন্টের একজন সম্ভবত সুবেদার, আরেকজন হচ্ছেন 8ম বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বাইরে গেছেন, সেই বন্দরে সম্ভবত আপনার জাহাজ খরচটা, সেই সময় আপনার পাকিস্তানি যে কমান্ডার ছিল, তিনি নির্দেশ দিয়েছিলেন যে অস্ত্র ভান্ডার, যেটা সেই অস্ত্র ভান্ডার খুলে অস্ত্রগুলো নিয়ে যাওয়ার জন্য বোধহয় বেলুচ রেজিমেন্ট থেকে লোক এসেছিল। যিনি দায়িত্বে ছিলেন তিনি এই ভদ্রলোক, আমার নামটা ঠিক মনে নেই, তিনি ছুটে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কথা বলতে। গিয়ে দেখেন যে তিনি নেই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন তার সহযোগী। তো ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন এসছেন, কি ব্যাপার? তো বলছে এই অবস্থা যে এখন আর্মস নিয়ে যেতে চায় বেলুচ রেজিমেন্টের লোকেরা। তিনি বললেন যে গিয়ে বলো যে শহীদ জিয়া নির্দেশ, তখন বোধ হয় উনি মেজর জিয়ার নির্দেশ ছাড়া কোনো আর্মস দেওয়া হবে না। এই নির্দেশ দিয়ে, এই কথা বলে তিনি সেদিন মুক্তিযুদ্ধে শরীক হয়েছিলেন। আমরা সবাই জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপরে পাকিস্তান বাহিনীর দ্বারা তিনি গ্রেফতার হয়েছেন এবং তাকে কারাগারের মধ্যে রাখা হয়েছে যুদ্ধের শেষ পর্যন্ত। আজকে সেই নেত্রীকে এই সরকার, যারা দখলদার সরকার, যাদের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার, যারা জনগণের সঙ্গে সম্পূর্ণ প্রতারণা করে বন্দুক পিস্তল দিয়ে বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে, তারা এই জনগণের নেত্রীকে, মুক্তিযুদ্ধের একজন সৈনিককে, তাকে তারা অন্ধকার প্রকোষ্ঠে নির্জন কারাগারে আটক করে রেখেছে। আজকে
মুক্তিযোদ্ধা দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা ঠিক সময়ে সঠিক সময়ে এই আলোচনার আয়োজন করেছেন। আমাদের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এখানে এসে পৌঁছেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুক্তিযোদ্ধা দল, আমরা যারা এক বয়সী, প্রায় একই সময়কার, আমরাও একই সঙ্গে আপনাদের মতোই বিভিন্নভাবে অংশগ্রহণ করেছি। আমাদের কি করণীয় আছে? আমাদের তো বয়স হয়ে গেছে। আপনারা বললেন যে বয়স হতে পারে, কিন্তু আমরা এখনো এই যুদ্ধে সংগ্রামে আমরা যাব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন, যাদের এখন যুদ্ধে যাওয়ার সময়, বলা হয় না বিখ্যাত সেই কবিতার লাইনটি আছে যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা কি তা দেখতে পাই? দেখতে পাই। তাহলে এই যৌবন যার, তাকে যুদ্ধে আনতে হবে, তাকে এই সংগ্রামে আনতে হবে, তাকে এই সংগ্রামে সংযোজিত করতে হবে। তার মনের মধ্যে সেই আগুন সৃষ্টি করতে হবে, সেই দেশপ্রেম সৃষ্টি করতে হবে, যে দেশপ্রেম সৃষ্টি করার মধ্য দিয়ে সে তার দেশকে রক্ষা করার জন্য। আমি শুধু গণতন্ত্র বলি না, আপনার পুরো দেশ তো চলে যাচ্ছে, সেই দেশকে রক্ষা করার জন্য আবার তাকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় সহযোদ্ধাগণ, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কোন নির্বাচিত সরকার নয়। এই সরকার তারা শুধুমাত্র তাদের প্রভুদের হুকুম তামিল করার জন্য তারা আজকে একের পর এক তারা বিভিন্ন প্রহসন করে, নির্বাচনের প্রহসন করে তারা ক্ষমতায় টিকে থাকছে। আমরা আজকে সমগ্র বিশ্বের যদি তাকাই, তাহলে এই ধরনের বহু সরকার আছে যাদেরকে সোজা কথায় বলা হয় পাপেট গভর্নমেন্ট, পুতুল সরকার। আজকে এই সরকার কিন্তু পুতুল সরকারের ভূমিকা পালন করছে। এখন আমাদের যে দায়িত্ব, এই যে বয়স্ক, প্রবীণ, বৃদ্ধ অনেকে, আমরা এখানে সবাই প্রায় 70টা পার হয়ে গেছে, সকলেরই প্রায়। আমাদেরকে এখন দায়িত্বটা, যেটা আমি বলতে চাচ্ছি, যে আমাদের দায়িত্ব হচ্ছে এই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে এই দেশপ্রেমকে ছড়িয়ে দেওয়া। এই দেশপ্রেমকে ছড়িয়ে দিতে হলে আমাদের পথে পথে যেতে হবে, প্রান্তরে যেতে হবে, গ্রামে যেতে হবে। শহীদ জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার যে দর্শন, তাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে গ্রামে গ্রামে ছুটে বেরিয়েছেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য যেভাবে চারণ কবির মতো গান গিয়ে বেরিয়েছেন বাংলার পথে প্রান্তরে, সেইভাবে আমাদের প্রজন্মকে, এই মুক্তিযোদ্ধাদেরকে আবার গ্রামে গ্রামে যেতে হবে, জাগিয়ে তুলতে হবে মানুষকে, জাগিয়ে তুলতে হবে তরুণদের, জাগিয়ে তুলতে হবে যুবকদেরকে, যে দেশ রক্ষা করা। প্রিয় সহকর্মীবৃন্দ, এটাই হচ্ছে আমাদের আজকে সবচেয়ে বড় কিছু নেই এদেশে, কিচ্ছু নেই এখন আর। এখন আপনার সম্পূর্ণভাবে মিথ্যার উপরে, প্রতারণার উপরে, রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে দিয়ে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে এরা তার উপরে রাজত্ব করছে। আপনারা দেখুন, বিচার বিভাগ শেষ করে ফেলেছে। আপনারা দেখুন, আইন বলতে কিছু নেই। আপনারা দেখুন, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এটা তো রাজনৈতিক দলের এই রাষ্ট্র পরিচালনা করার কথা, আওয়ামী লীগের তো রাষ্ট্র পরিচালনার কথা, কিন্তু আওয়ামী লীগ কি রাষ্ট্র পরিচালনা করছে? করছে না। নির্বাচন দেখেছেন কারা করেছে, কি করেছে, আমরা সবাই জানি। আজকে সেই প্রশাসনকে দিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। এবং কারা তাদেরকে এই আওয়ামী লীগ, এই সরকার, তারা আজকে বেতন বাড়াচ্ছে সরকারি কর্মচারীদের, সেনাবাহিনীর বেতন বাড়ছে, পুলিশের বেতন বাড়ছে, র্যাবের বেতন বাড়ছে, আপনার সিভিল প্রশাসনে যারা আছেন তাদের বেতন বাড়ছে, কিন্তু জনগণের কোনো আয় বাড়ছে না। উপরন্তু তাদের তো ট্যাক্স নেওয়া হচ্ছেই বেশি করে, একই সঙ্গে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, গ্যাস, তেল, পানি, বিদ্যুৎ এবং আপনার জ্বালানি তেল, সবগুলোর দাম একের পর এক প্রতি বছর 2বার 3বার করে বাড়ানো হচ্ছে। আজকে পত্রিকায় দেখলাম
গ্যাসের দাম বাড়ানো আবার পায়তারা শুরু হয়েছে। বন্ধুরা, এরা টিকেই আছে শুধু মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে, টিকেই আছে মানুষের পকেটগুলো খালি করে তাদের পকেট ভর্তি করবার জন্য। আজকে যে মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের টাকা কোত্থেকে আসছে? এই টাকা আসছে জনগণের পকেট খালি করে। আজকে আপনার বিদ্যুতের কথা বলেন, বিদ্যুতের জন্য যে পাওয়ার প্ল্যান্টগুলো করেছেন, সেই পাওয়ার প্ল্যান্টগুলো সম্পূর্ণ বেআইনিভাবে করেছেন। এমনকি দুর্নীতি করার জন্য তাদেরকে আইনগতভাবে ইমিউনিটি দান করেছেন, যে সেখানে তাদের কোনো বিচার হবে না, তাদেরকে কেউ প্রশ্ন করবে না যদি কোনো দুর্নীতি থাকে। ইনডেমনিটি দেওয়া হচ্ছে, সেই ইনডেমনিটি থেকে যদি আজকে আপনার এই ধরনের দুর্নীতিবাজরা তারা বেঁচে যাচ্ছে। বন্ধুগণ, গত কয়েকদিন ধরে এই জিনিসটা কিন্তু অত্যন্ত, আমি গতকালও বলেছি, আমাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন করছে। আমরা যারা বয়স্ক, আমরা দেখেছি 1972 থেকে 75, আমরা দেখেছি যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হতে শুরু করলেন, যখন ভয়াবহ দুর্ভিক্ষ হলো তাদের দুর্নীতির কারণে, এই কথাগুলো ভুলে গেছি আমরা। আমাদের প্রজন্ম জানে না যে 1974 সালে আওয়ামী লীগের দুর্নীতি এবং ব্যর্থতার কারণেই, দুঃশাসনের কারণে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল, লঙ্গর খানায় দাঁড়িয়ে খাওয়ার নিতে শুরু হয়েছিল মানুষকে। সেই 1972 থেকে 75 সালে তারা যখন ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে, এবং তখন তাদের বিরোধী যারা, তাদেরকে নির্মূল করার জন্য, আপনার মনে আছে তখন জাসদ, বামপন্থী সংগঠনগুলো তারা যে বিদ্রোহ করছিল, সেই বিদ্রোহকে নির্মূল করার জন্য প্রথমে তারা ওই আইনটা, একটা জরুরি অবস্থা আইন তারা করেছে। নির্মূল করার জন্য প্রথমে তারা ওই আইনটা, একটা জরুরি অবস্থা আইন তারা করেছে, বিশেষ ক্ষমতা আইন করেছে, জরুরি অবস্থা করেছে। তারপরে যখন তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা একদলীয় শাসনের মতো বাকশাল। সে বাকশালের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না। বাকশালের পেছনে ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার, ক্ষমতাকে ধরে রাখার। যখন আর কোনো দিক দিয়ে পারছিলেন না, দেখছেন যে নির্বাচন করে এটা পারা যাবে না, তখন এই বাকশাল তৈরি করেছিলেন তারা, সেই নিজেদের ক্ষমতাকে ধরে রাখতে। আর সমস্ত পত্রপত্রিকা বন্ধ, কথা বলার স্বাধীনতা ছিল না সেদিনও সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে সেটা কি বলা হচ্ছে নাকি এটা অত্যন্ত একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটাতে জনগণের বা রাষ্ট্রের কল্যাণ অনেক বেশি হতে পারত। কখন বলছেন? যখন ইলেকশন কমিশন বলছে যে নির্বাচন ঠিক হচ্ছে না, যখন বলছে ইলেকশন কমিশন যে আমরা জনগণকে ভোটের জন্য আনতে পারছি না, নিয়ন্ত্রণ করতে পারছি না। ইভিএম হলে কি হতো? যে ইভিএম হলে ওই রাতের বেলা চুরি করতে পারতো না। অর্থাৎ ইলেকশন কমিশন নিজেই স্বীকার করে নিচ্ছে যে ওই নির্বাচন হয়নি, কোন নির্বাচন হচ্ছে না, আমরা পারছি না। তারা সব বিষয়গুলোকে আজকে পেছনে দেওয়ার জন্য, অন্ধকারে রাখার জন্য, তাদের সমস্ত দুর্নীতি, তাদের সমস্ত কুকর্ম, অপকর্ম যারা করছে, এই দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেটাকে আড়াল করার জন্য এখন আবার তারা একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে। বন্ধুগণ, অনেক পানি গড়িয়ে গেছে। 75 সাল আর 2019 সাল এক নয়, বা 2020 সাল এক নয়। সুতরাং যে স্বপ্ন দেখছেন যে একদলীয় শাসন ব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করবেন, এই দেশের জনগণ কোনোদিনই সেই অবস্থা মেনে নেবে না। দেশনেত্রী বেগম খালেদা অত্যন্ত অসুস্থ, তিনি কারাগারে আছেন। আমরা সবাই জানি সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। সাধারণ একজন মানুষ, সাধারণ যে যাকে সাজা দেওয়া হয়েছে, এখানে উকিল সাহেব আছেন অনেকেই, কোনো আইনেই এই সাজা পেয়ে তাকে আটক করে রাখার কোনো কারণ থাকতে পারে না। উনি জামিন পেতে পারেন, অবশ্যই পারেন। আজকে দেখুন, পাকিস্তানের নওয়াজ শরীফ কনভিক্টেড, তাকে জামিন নিয়ে উনি বেরিয়েছেন চিকিৎসার জন্য। এই আওয়ামী লীগের নেতারা যারা কনভিক্টেড, তারাও আজকে আপনার বাইরে আছে। আমাদের একসময় আমাদের সঙ্গে ছিলেন নজরুল হুদা সাহেব, 15 বছর জেল, 14 বছর সাজা হয়েছে,
তিনি 5 দিন পরই বেরিয়ে এসেছেন, আফটার 5 days। সেখানে 1 বছর উপর হয়ে গেল দেশনেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটক করে রাখা হয়েছে। প্রতিদিন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। আমরা বহুবার গেছি, হোম মিনিস্টারের কাছে গেছি, আমরা তাদেরকে বলেছি, চিঠি দিয়েছি, কিন্তু তার চিকিৎসার কোনো সুব্যবস্থা হচ্ছে না। নিয়ে গেল হাসপাতালে, কোনো চিকিৎসাই হয়নি, আবার দেখা গেল তাকে ফেরত দিয়ে এসছে কারাগারে। তারপরে 3.5 মাস তার কোনো রক্তের পরীক্ষা হয়নি, কোনো ডাক্তার তাকে দেখতে যায়নি, এখন পর্যন্ত তার কোনো চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে না। তাই সহকর্মীগণ, সহযোদ্ধাগণ, আমাদেরকে আজকে আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। আমাদের এখন সামনের দিকে এগুতে হবে এবং সেই এগুনের লক্ষ্য স্থির যে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করে, যদি গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সমর্থনের প্রতীক, আমরা তাকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। এই রাষ্ট্রকে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আসা, ফিরে নিয়ে আসা, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আসুন এই স্বাধীনতার মাসে আমরা সবাই এই শপথ গ্রহণ করি, বিশেষ করে আপনারা যারা এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা, যে আমরা আমাদের নিজ নিজ জায়গায়, নিজ নিজ এলাকায়, নিজ নিজ পরিবেশের সমাজে আমরা এই কথাগুলো ছড়িয়ে দেব যে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং সর্বোপরি যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সারা জীবন ধরে আপোষহীন সংগ্রাম করছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই গণতান্ত্রিক আন্দোলনকে জয়যুক্ত করতে হবে, এদেরকে পরাজিত করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এসে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আমাদের একটু তাড়াহুড়া করতে হচ্ছে এই জন্য যে আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তার বড় ভাই তিনিও বীর মুক্তিযোদ্ধা, তার অসুস্থ ছিলেন, সেই জানাজায় শরীক হওয়ার জন্য। সেই জন্যই আমি ক্ষমা চাচ্ছি যে আজকে অতি দ্রুত আমাদের এই সভা শেষ করতে হচ্ছে। আপনার সবাই ভারতেই জোর নিয়ে আসবেন, পরাজিত আমরা হতে পারি না, আমরা পরাজিত হতে পারি না, এটা সম্ভব না। সৈনিক যারা, তারা কখনো পরাজিত হতে পারে না। আর মানুষ তো একবারই মরে, দুবার তো মানুষ, তাই না? আসুন না আমরা সবাই মিলে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রীকে মুক্ত করবার জন্য। এরা কথা বলে, 26 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে, 1 লক্ষ মামলা, গোটা দেশে মামলার সংখ্যা 1 লক্ষ, আর আসামির সংখ্যা 26 লক্ষের ওপরে। তো এখানে তারা বলে যে গণতন্ত্র আছে, সুযোগ আছে, সুবিধা আছে, কিছু নেই। বন্ধুগণ, আসুন আমরা এই অবস্থার অবসান ঘটাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ জনগণকে সঙ্গে নিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করি। এটাই হোক আজকে আমাদের সংগ্রাম, এটাই হোক আমাদের লক্ষ্য। ধন্যবাদ।